নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ছোট গল্প দ্বিধা। গল্প শুরুর আগে আমার পুরনো কথাগুলি আরও একবার খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশন আপনাদের ভালো লাগে, যদি গল্পটি ভালো লাগে একটি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর নিয়মিত শুনতে থাকুন নতুন নতুন বাংলা গল্প। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করছি না, শুরু করছি আজকের গল্প দ্বিধা। স্কুল 6টায়, কিন্তু মোক্ষদা ওঠে আরো সকালে, প্রায় 5টা নাগাদ। এর আগে অবশ্য আরো ভোর ভোর উঠত, যখন যোগিন বেঁচে ছিল। কারখানায় বাঁশি বাজত 6টায়। তার আগেই খাওয়া দাওয়া সেরে দৌড়তে হতো যোগিনকে। পাক্কা 2.5 মাইল রাস্তা 1 ঘন্টায়। এখন আর অত তাড়াতাড়ি নেই। ঝুপসি অন্ধকার থাকতে আর কেউ তাকে ডাকে না মামা বলে। গলার শব্দে ঘুম না ভাঙলে গায়ে ঠেলা দিয়ে কেউ জাগায় না, আর কেউ ডাকবেও না এ জন্মে। বছর 3 হলো মুখোদার কপাল পুড়েছে। জ্বর নয়, জারি নয়, ভোগান্তিও নয় এমন কিছু। জোয়ান মধ্য ছেলে, দাড়ি কামাতে গিয়ে একটু কেটে গেল, 1 ঘন্টার মধ্যে মুখ ফুলে গেল। সকালে তাজা স্বাস্থ্যবান ছেলেকে বিকেলে খাটিয়ায় শোয়ানো হলো, গাঁদার মালা গলায় জড়িয়ে অন্তিম যাত্রা। মুখোদা ছেলের উপর নির্ভর ছিল না। ছেলে বেঁচে থাকতেই তার আলাদা রোজগার ছিল। একলা মানুষের পেট চলবার পক্ষে যথেষ্ট। চাকরি সত্যভামা বিদ্যালয়। পাড়ার মেয়েদের জড়ো করে স্কুলে পৌঁছে দেওয়া। প্রথম গুটি 4 মেয়ে, তাও বহু কষ্টে। সত্যভামা বিদ্যালয়ের খোঁজ সেক্রেটারি বাড়ি বাড়ি ঘুরেছেন, প্রায় হাত জোড় করে। না জাগিলে সব ভারত ললনা, এই ভারত আর ইত্যাদি মন ভুলানো বকুনি। কিছু ভদ্রলোক হেতেই ভিজল, কিন্তু অনেকেই আবার বেঁকে দাঁড়ালো। মেয়ে ছেলেদের আবার লেখাপড়া। হাতা বেড়ি ছেড়ে রান্নাঘরে চৌহদ্দি পেরিয়ে বাইরে 12 জনের সামনে দিয়ে মেয়ে হুটহাট করে লেখাপড়া করতে যাবে। শহরে যাই হোক, এই আধা শহরে লোটনপুরে এসব চলবে না। গালাগালে ছিটে ফোঁটা খোদার বড়াতেও জুটত। নিজের ছেলেটাকে খেয়েছে, এবার আশপাশের মেয়েগুলোর মাথা কাবে। দিনকাল বদলালো একটু একটু করে। টিনের চাল আর মাটির দেওয়াল। সত্যভামা বিদ্যালয় পাকা 2.5 তলা হলো। 6 জন ছাত্রী থেকে 150 মেয়ে। 2 জন মাস্টার নিয়ে বেড়ে বেড়ে 13 জন। বয়স হলেও মুখোদা এখনো বেশ শক্ত সমর্থ। দেহের বাঁধন একটুও ঢিলে নয়। চাঁদের আলোয় ছুতে সুতো পরাতে সামান্য অসুবিধা হয় না। মাঝে মাঝে বুকটা কেবল মোচড় দিয়ে ওঠে। জোয়ান চেহারার যোগিনের বয়সী ছেলে পথে ঘাটে দেখলে হঠাৎ জলের ফোঁটা জমা হয় চোখের কোণে। পা দুটো আচমকা থরথরিয়ে কেঁপে ওঠে। ঠিক সেই সময় বুকের মাঝখানে দুঃসহ যন্ত্রণা। টনটন করে ওঠে পাঁজরের রাশ। ভেঙে ঝুরঝুর করে বুঝি গুঁড়িয়ে পড়বে। কিন্তু মুখোদা সামলে নেয়। এগিয়ে যাওয়া মেয়েদের ধমক দিয়ে ওঠে, এই মেয়ে ছেলেরা, অত লম্বা লম্বা পা ফেলে দৌড়বার কি দরকার? পোড়া মুড়ো বাসওয়ালারা চাপা দিতে পারলে তো আর কিছু চায় না রে। দাঁড়াও দাঁড়াও, সব আমার কাছে সরে এসো। মুখোদা আস্তানাও বদলেছে। আগে থাকতো রায়বাড়ির পিছনের 1 চালায়, মাস গেলে 2 টাকা ভাড়া। এখন উঠে এসেছে স্কুল বাড়িতে। পাঁচিলের ধার ঘেঁষে গোটা 4 কুমটি, দারোয়ান বেয়ারাদের জন্য। তারই একটাই মুখোদার সংসার। ভাঙা তৈজসপত্র
আর সহস্র ছিন্ন বিছানা। বেশিরভাগ সময় কাটে স্কুল বাড়িতে। তারপরই উঠে বসে, সারাটা দিন ঘুরে বেড়ায় এদিক ওদিক। কোথায় মেয়েরা মেলা পার হয়ে রাস্তায় গিয়ে দাঁড়িয়েছে, তাদের ধমক দিয়ে ফিরিয়ে নিয়ে আসে। কাঁচা পেয়ারা নিয়ে কোথায় চুলোচুলি বেঁধেছে মেয়েতে মেয়েতে। মাঝে মাঝে মোক্ষদা ঝগড়া মেটায়। কাছাকাছি বিয়ারারা না থাকলে দিদিমণিদের জলও গড়িয়ে দেয়। উঁচু ক্লাসের মেয়েরা মুচকি হেসে বলে, মোক্ষদা দিদিমণি, মোক্ষদা দিদিমণি। সময় অসময় ঠাট্টাও করে। অতসী দিদিমণি আজ আসেননি? কি গো, ইতিহাসের ক্লাসটা নেবে নাকি তুমি? খুলে আসা বেনিটা জড়াতে জড়াতে রমা হাসে। হাতের বইটাও এগিয়ে দেয় কথার সঙ্গে সঙ্গে। হাঁটুর উপর মুখটা তুলে নিয়ে মোক্ষদাও হাসে, কোনো উত্তর দেয় না। মাঝে মাঝে স্কুল বাড়ি জানালার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঝাঁঝা রোদে অনেক দূরের গাছপালা কেঁপে কেঁপে ওঠে। লাল ধুলোর ঘূর্ণি, শঙ্খচিলের উদাস কণ্ঠ। ছত্রখান হয়ে যাওয়া একটা সংসারের কথা মোক্ষদার মনে পড়ে। ছেলে আর ছেলের বউ নিয়ে পরিপাটির সংসার। ভিজে ওঠে চোখের দুটো পাতা, দমকা হাওয়ায় গাছের পাতা ঝরে পড়বার মতন। এমন একটা স্বপ্ন নিঃশেষে মুছে গেল নির্মম এক আঘাতে। তা হোক, মুখ্যতা চোখ মুছে। এর ছেলে হারিয়েছে, কিন্তু তার জায়গায় এত মেয়ে ফিরে এসেছে। সুখে মা বলে না হয় নাই ডাকলো। মুখুদা তো ঠিক মেয়ের মতনই মনে করে ওদের। কারোর জ্বরজারি হলে খোঁজ খবর নেয়, বসে বিছানার কাছে। কেউ পড়ে ছড়ে গেলে জলপটি দেওয়া, আয়োডিন লাগানো। কাজের মুখুদার অন্ত থাকে না। এমনকি বছরে একবার বড় দিদিমণির ঘরের সামনে জল ছলছল চোখে জটলা করে দাঁড়ানো মেয়েদের সান্ত্বনা দেয়। ক্ষণক্ষণে গলায় বলে, অত দুঃখ কিসের? এর পরের বছর ঠিক পাস হয়ে যাবে। একটা বছর তো দেখতে দেখতে কেটে যাবে। মেয়ে ছেলে এত দূর পড়েছ, এই না কত। মেয়ের পাল নিয়ে হাঁটতে হাঁটতে কথাটা মুখুদার মনে পড়ে। দিনকাল বদলেছে। সেদিনের আধা শহর লোটনপুরের বুক চিরে পিচ ঢালা রাস্তা। কলকারখানা বাড়বার সঙ্গে সঙ্গে বসতিও বেড়েছে। আগের দিনে পা জড়িয়ে জড়িয়ে হাঁটত মেয়েরা। একটু কোথাও শুকনো পাতা চড়বার শব্দ হলে চুমকে একেবারে মুখুদার গা ঘেঁষে দাঁড়াতো। ভয় বিহবল চোখে এদিক ওদিক চাইত। কিন্তু এখনকার মেয়েগুলোর ধরন ধারণই আলাদা। খাওয়ার আগে ছোটে, সামলাতে মুখুদার প্রাণান্ত। আলতা পরার বালাই নেই, উঁচু হিল খটখটে জুতো, পাড়া কাঁপিয়ে চলে। মেয়েরাই কেবল নয়, তাদের বাপ মাও বদলেছে। আগের দিনে মেয়ের মায়েরা নরম গলায় ডাকত মুখদাকে, ও মেয়ে, দাওয়ায় উঠে এসে বসো বাছা, ফুটু এলো বলে। বিকেলে মেয়েদের পৌঁছে দেবার সময় এমনি ছাড়তো না। মুড়ি গুড় এক ঘটে জল সামনে ধরত। আহা, তেতে পুরো এতটা পথ আসছ, দুটি মুখে দিয়ে নাও। খেতে ইচ্ছা না থাকলেও মুখদার এ অনুরোধ উপেক্ষা করতে পারত না। হৃদয়ের তন্ত্রিতে তন্ত্রিতে কোথায় যেন বিনা সুতোর বাঁধন ছিল, কাছে টেনে আনার প্রয়াস। আজ কিন্তু এসবের চিহ্নটুকুও নেই। সবাই সবাই ওকে ঝি বলেই ডাকে, ছেলে বুড়ো সকলে। কেউ কেউ তীক্ষ্ণ গলায় মুখিজিও বলে। মেয়েদের ঠকে কাদা লাগলে মুখদাকে কথা শুনতে হয়। ফিরতে দেরি হলে রীতিমতো গালাগাল। কোনো উত্তর দেয় না মুখদা, ঘাড় হেঁট করে চুপচাপ শোনে। দেবার মতন উত্তর বুঝি ওর নেই। সর্বস্ব সরিয়ে নিয়ে ভগবানই নিরুত্তর করে দিয়েছে ওকে। দাঁড়াবার ঠাইটুকুও কেড়ে নিয়েছে। কিছুদিন আগেও কোনো মেয়ের বিয়ে হলে কোমর বেঁধে মুখদা গিয়ে দাঁড়াতো। নতুন কাপড় আর পেট পুড়ে খাওয়াই শুধু নয়, তত্ত্বের জিনিসপত্র নিয়ে আগে ভাগে যেত। মেয়ের পাশাপাশি মেয়ে শ্বশুর বাড়ি, দুতরফা খাতির সোহাগ আদর যত্ন। আজকাল কিন্তু ওর ডাকই পড়ে না। কচি মেয়েদের বিয়ের পাঠই উঠে গেছে। ধিঙ্গি সব মেয়ে নিজেরাই দেখে শুনে বিয়ে করছে।
কোনো রকমের শাকে ফুঁদিয়ে দুহাত এক। তত্ত্বের যা ছিঁড়ি কোণে নিজে হাতে করে নিয়ে যেতে পারে, লোকের দরকার হয় না। নিমন্ত্রণের পালাও চুকে গেছে। অরুণার বিয়ের সময় মুখদা মুখ ফুটেই বলে ফেলেছিল, ও অরুণা দিদিমণি, টুকটুকে বর তো হচ্ছে, আমাদের নেমন্তন্ন করে পেট ভরে খাওয়াচ্ছ তো? অরুণা মুখ বেঁকিয়েছিল, দু চোখে তার ছিলের ঝিলিক। হ্যাঁ, তোমাকে বলবো, দারোয়ান বেয়ারাদের বলবো, স্কুলের মেথর ঝাড়ুদারও বাদ যাবে না। উত্তর শুনে মুখোদার অপেক্ষা করেনি। পা টিপে টিপে স্কুল বাড়ির পিছন দিকের উঠানে এসে দাঁড়িয়েছে। নীল আকাশে ধোঁয়ার কুণ্ডলী পোর্সিলিনের ফ্যাক্টরির চিমনি থেকে স্তবকে স্তবকে উঠেছে। একদিন যেখানে সবুজ পত্রের সমারোহ ছিল, বট অসত্যের জটলা, আজ আর সেদিকে চাইবার উপায় নেই। কারখানার চকচকে ঢেউ, টিনের তেজে চোখ ঝলসে যায়। লোটনপুর বদলেছে, লোটনপুরের মানুষজন বদলেছে। শান্ত সবুজের বদলে অগ্নিক্ষরা রূপ, কোমল বৃত্তির ছিটে ফোঁটা কোথাও নেই। মুখোদা নিজের টাওয়ার উপরে উঠে বসে, খুঁটিতে হেলান দিয়ে চোখ বুজে চুপচাপ বসে থাকে। ভুল, ভুল, নিজের বলে পরকে কাছে টেনে আনা যায় না। ফুল ভেবে কাঁটার বোঝাকে বুকে চেপে রাখতে গেলে শুধু শরীরই ক্ষত বিক্ষত হয়, হৃদয়ে তৃপ্তি আসে না। নিজের হারিয়ে যাওয়া ছেলেকে মেয়ের দলের মধ্যে মুখোদা ছড়িয়ে ছিটিয়ে দিতে চেয়েছিল। বুভুক্ষু মাতৃ হৃদয়ের সান্ত্বনা খুঁজেছিল তাদের মধ্যে, কিন্তু বিশাল সমুদ্রের বাড়িতে তৃষ্ণা মেটানো যায় না। লবণাক্ত স্বাদে শুধু গলায় জ্বলে ওঠে। স্কুলের কর্তৃপক্ষরাও কয়েকবার কথাটা তুলেছে। মুখোদার বয়স হচ্ছে, কমে আসছে চোখের জ্যোতি, বাড়ি বাড়ি ঘুরে মেয়ে আনতে কষ্টই হয়। কাজে এইবার অবসর নেই, কোনো সমস্যা নেই। একলা মানুষ, মাসান্তে স্কুল থেকে না হয় কিছু কিছু দেওয়ার বন্দোবস্ত করা যাবে। মুখোদা দেওয়ালে হেলান দিয়ে চুপচাপ শুনেছে। কয়েক মিনিট একটি কথাও বলতে পারেনি। তারপর আচমকা ফাউ মাউ করে কেঁদে উঠে একেবারে সেক্রেটারির পা জড়িয়ে ধরেছে। যোগিনকে মুখোদা নিজের হাতে সাজিয়ে দিয়েছিল। সিল্কের পাঞ্জাবি আর কোঁচানো ধুতি, মুখে চন্দনের ফোঁটা, গলায় গাঁদা ফুলের মালা। কাজ শেষ করে তার নিমিলিত দুটি চোখে চুমুখে সরে দাঁড়িয়েছিল। দাওয়ার পাশে অবাক চোখে দাঁড়িয়ে থাকা লোকগুলোর দিকে চেয়ে বলেছিল, এইবার নিয়ে যাও যোগিনকে। অবিচলিত কণ্ঠ, শুকনো দুটো চোখ, মুখের একটি রেখাও বিশ্বাসঘাতকতা করেনি। কিন্তু অবসর নেবার কথা হলে নিজেকে সামলাতে পারে না মুখোদা। অবসর নিলে গোটা স্কুল বাড়ি মুছে যাবে চোখের সামনে থেকে, একরাশ মেয়ের পাল সরে যাবে, তাদের নাগাল পাওয়া যাবে না। তার মানে একেবারে মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো। যোগিনের জ্বালাময় স্মৃতি বুকে জড়িয়ে। জীবনের উপর মুখোদার খুব লোভ নেই, মরণেও ভয় তেমন নয়, কিন্তু জীবন আনতে যোগিনের নাগাল পাবে তার কি স্থিরতা? যোগিনের কাছে যদি না যাওয়া যায় তবে মরণে কিসের শান্তি? সব খুঁইয়ে সেই ভয়াবহ অন্ধকারের মধ্যে ঝাঁপিয়ে পড়বার কি সার্থকতা? মুখোদার কান্নায় সেক্রেটারির মন ভেজে। কাজ যখন চালিয়ে যাচ্ছে তখন থাকি না, একেবারে অথর্ব না হওয়া পর্যন্ত। অবশ্য আর কিছুদিন পরে মুখোদাকে দরকারই হবে। আজকালকার ছোট ছোট মেয়েরা একলা একলাই স্কুলে চলে যায়, সাবধানে পথ পেরিয়ে এদিক ওদিক দেখে। একটু যারা দূরে থাকে তারা বাসে চড়ে স্কুলের গেটে পৌঁছে যায়। নতুন বাস চালু হয়েছে। মনসাতলা বুড়ো শিবপুর থেকে লোটনপুর ছুঁয়ে সোজা আনন্দগঞ্জ। তাছাড়া সব বাড়িতেই বেকার দাদা কিংবা কাকা মজুদ, তারাই হাত ধরে স্কুলে নিয়ে আসে বোন ভাইজিদের। এর জন্য বাড়তি পয়সা খরচ করতে চায় না। এ কথা মুখোদা বুঝতে পারে। আজ বাদে কাল তাকে আর দরকারই হবে না, কিন্তু এসব কথা তার ভাবতে ভালো লাগে না। মেয়ে নিয়ে আসবার কাজ চলে গেল, স্কুল বাড়ি সে ছাড়বে না। সেক্রেটারির হাতে পায়ে ধরে অন্য কাজ নেবে।
ঘর দোর ধোয়া মোছা, দিদিমণিদের ভাই ফরমাস কাটা, দরকার হলে স্কুলের মাঠ ছাড় দেওয়া। তবু তবু মোক্ষদা সত্যভামা বিদ্যালয়ে ছাড়তে পারবে না। সকাল থেকে মোক্ষদার মাথাটা টনটন করছিল। সন্ধ্যার সঙ্গে সঙ্গে দপদপ করে উঠল কপালের দুটো পাশ। গা বেশ গরম। কাঁপতে কাঁপতে ঘরের কোণে গিয়ে শুয়ে পড়ল আঁচল বিছিয়ে। তারপর দুটো দিন রাত কেটে গেল। মাঝে মাঝে ক্লান্ত দুটো চোখ মেলে মোক্ষদা চেয়ে দেখেছে। অস্পষ্ট দু একটা মানুষের কাঠামো, কপালে জলপটি। কে যেন ওষুধও মুখে ঢেলে দিল, সাবধানে গায়ে চাপা দিয়ে দিল। সন্তর্পণে মাথাটা তুলে দিল বালিশের উপরে। মোক্ষদার জ্বর ছাড়ল 3 দিনের পরে। দুর্বল পায়ে দেওয়াল ধরে ধরে বাইরে গিয়ে বসল। চোখের সামনে চাপচাপ অন্ধকার, কাঁপছে আঙুলের ডগাগুলো। কেমন আছো গো? স্কুলের দারোয়ান রামদিন সামনে এসে দাঁড়ালো। ভালো, মোক্ষদা কাঁপা কাঁপা গলায় উত্তর দিল। তারপর একটু থেমে বলল, বড্ড খিদে পেয়েছে। এই কদিন পেটে তো কিছু পড়েনি। কেন পড়বে না? রামদিন হাসল। আমি তো বাটি বাটি বালি করে খাইয়েছি। তুমি? হ্যাঁ, আমি আর বেনিপ্রসাদ। ডাক্তারের দাওয়াই এনেছি, মাথায় জলপটি লাগিয়েছি। কম সেবা করেছি তোমার? রামদিন হাসি থামালো না। এরা এরা সেবা করেছে? মোক্ষদা ভ্রু কুঁচকে ভাবতে আরম্ভ করল। জ্বরের প্রকোপের সময় চোখ তুলে এদেরই বুঝি দেখেছিল। সেবা যত্ন করেছিল, ওষুধপত্রের ব্যবস্থা, সবকিছু। বুক কাঁপিয়ে মোক্ষদা নিঃশ্বাস ফেলল। দিদিমণিরা কেউ আসেনি? ছাত্রীরাও একবার এসে দাঁড়ায়নি দরজার কাছে? বিড়বিড় করে মোক্ষদা সেই কথাই জিজ্ঞাসা করল। দিদিমণিরা কেউ আসেনি? স্কুলের মেয়েরা? রামদিন ঘাড় নাড়ল। বড় দিদিমণি মাঝে মাঝে খোঁজ খবর নিতেন, এসে দাঁড়াতেন চৌকাঠের কাছে, কিন্তু খুকিরা কেউ আসেনি। কেউ না? মোক্ষদার চোখের পাতা ভিজে উঠল। বুকের ঠিক মাঝখানে মোচড় দেওয়ার মতন যন্ত্রণা। সব পাল্টে গেছে, পৃথিবীর নিয়ম কানুন, মানুষের মন মেজাজ সব। অনেক আগে আর একবার অসুখে পড়েছিল মোক্ষদা। এমন জ্বর নয়, এতদিন শুয়েও থাকতে হয়নি, একদিনেই আরাম হয়ে গিয়েছিল। দরজার সামনে ভিড় করে দাঁড়িয়েছিল মেয়েদের দল। স্কুলের এক দারোয়ানের উপর সেদিন মেয়েদের বাড়ি বাড়ি পৌঁছে দেবার ভার পড়েছিল। ঘোষালদের রাধারানী তো কেঁদেই অস্থির। কে তাকে বুঝি বলেছিল মোক্ষদা আর বাঁচবে না। আঁচল দিয়ে চোখ মুছে মোক্ষদা ঘরের ভিতর গিয়ে ঢুকল। কথাটা মোক্ষদা মেয়েদেরকেও জিজ্ঞাসা করেছিল। হ্যাঁ গা মেয়েরা, এই যে কদিন বিছানায় শুয়ে রইলাম, মরেছি কি বেঁচেছি একবারও খোঁজও তো নিতে যাওনি। অন্য মেয়েরা কোনো উত্তর দিল না, বিব্রত ভাব মুখে চোখে। ছল ছুতো করে পাশ কাটিয়ে গেল, কিন্তু উত্তর দিল রিনি, চটপটে চৌকস মেয়ে, চোখে মুখে কথা, ব্যারিস্টার বাপের আদুরি দুলালি। হ্যাঁ, যাব বই কি খোঁজ নিতে। চারিদিকে যা সব অসুখ শুরু হয়েছে, এই সময় রোগীর ঘরে গিয়ে ছোঁয়ালেপা করতে আছে? বুড়ো হয়ে মরতে বসেছ, এখনো বুদ্ধি হলো না? মোক্ষদা রাস্তার গ্যাস পোস্ট ধরে ডাল সামলালো। এতদিন ভুলই করেছে, হারানো যোগিনের বেদনা ভুলতে গিয়ে বৃথাই আঁকড়ে ধরবার চেষ্টা করেছে এইসব মেয়েদেরকে। পর বুঝি কোনোদিনই আপন হয় না। আর একটা কথা মনে পড়তেই মোক্ষদা বলতে বলতে থমকে দাঁড়িয়ে পড়ল। বলা যায় না, আর যোগিন থাকলে সেও হয়তো এইভাবেই উত্তর দিত। যুগের হাওয়া বদলেছে, যোগিনও বদলাতো। যোগিনের বিয়ে হলে তার কচি বউও এমন সুরেই কথা বলতো। ছোঁয়াজ রোগের ভয় সরে দাঁড়াতো পায়ে পায়ে। সেদিন ব্যাপারটা চরমে উঠেছিল। স্কুলে উৎসব ছিল, সেজেগুজে একপাল মেয়ে এসে জুটল।
দৌড়োদৌড়ি ছুটোছুটি সামলাতে মুখ্যদা নাজেহাল। কেউ কেউ আবার সঙ্গে করে ছোট ভাই বোনদেরও নিয়ে এসেছে। সব মুখ্যদার জিম্মায়। উৎসব শেষ হতে সন্ধ্যা ঘনিয়ে এলো। মেয়েদের জড়ো করে মুখ্যদা যখন পথে পা দিল তখন বেশ অন্ধকার। বিবিদের বাড়ি এক কোণে, ঘিঞ্জি বস্তি। এবড়ো খেবড়ো মাঠ পার হয়ে অনেকটা পথ। বিবি চৌকাঠ পার হয়ে ভিতরে গিয়ে দাঁড়াতেই তার মায়ের নজরে পড়ল। প্রথমে চোখ কুঁচকে দেখলেন, তারপর বিবিকে টানতে টানতে আলোর নিচে নিয়ে গিয়ে চেঁচিয়ে উঠলেন, আরে হার কই তোর, নতুন হার? আওয়াজে বাড়ির আর সকলে কাতার দিয়ে দাঁড়ালো। মুখ্যদা সরে চৌকাঠ পার হয়ে রাস্তায় পা দিচ্ছিল। এমন সময় তার ডাক পড়ল, হ্যাঁ গা বাছা, হনন করে পথে পা বাড়াচ্ছ? মেয়ের হার গেল কোথায়? আনকোরা নতুন হার আজ সবে গলায় পড়েছে। কোমরে হাত দিয়ে মুখ্যদা আস্তে আস্তে ফিরে এসে দাঁড়ালো। হার? হ্যাঁ গো বাছা, আকাশ থেকে পড়লে যে, হার গেল কোথায়? মুখ্যদা আমতা আমতা করলো, হার? হার ছিল গলায়? ছিল না তো কি আমরা মিছে কথা বলছি? মনে পড়ল মুখ্যদার, উৎসব শুরু হবার আগে বিবি, মালতী আর ঘোষালদের কালো মেয়েটা ফুটোফুটি করছিল স্কুলের উঠানে। সিঁড়িতেও কম ছুটোছুটি করেনি। দু একবার দিদিমণিদের বকুনিও খেয়েছে, কিন্তু কিছুক্ষণ চুপচাপ থেকে আবারও হইচই আরম্ভ করেছিল। কথা শোনেনি। সেই সময়ই হয়তো গলা থেকে হারটা খুলে পড়ে গিয়েছে। তাই যদি হয় তবে সে হার পাওয়া মুশকিল। উটকো লোকের আমদানি তো বড় কম হয়নি স্কুলে। কোথা দিয়ে কে তুলে নেবে টেরও পাওয়া দায়। মুখ্যদা খুব নিচু গলায় বলল চিবিয়ে চিবিয়ে, যা দুরন্ত মেয়ে, সারাক্ষণ হুড়োহুড়ি করছিল, কোথায় বোধহয় খুলে পড়ে গিয়েছে। বিবির মা রুখে দাঁড়ালেন, কচি মেয়ে একটু দুরন্তই তো হয়। ওরা এই বয়সে দৌড়ঝাঁপ করবে না তো 80 বছরের বুড়িটা লাফালাফি করবে? তা বলে গা থেকে গয়না খুলে পড়বে আর তোমরা সব চোখ বুজে বসে থাকবে? মাস গেলে এত টাকা ঢালা হয় মেয়ের পেছনে। তুমিও অমনি কাজ করো না। সোনার জিনিস এমনি খোয়া গেলেই হলো। আমি অল্পে ছাড়ছি না, স্কুলের সেক্রেটারিকে লিখব। এসব অপদার্থ লোকের হাতে দিনের পর দিন মেয়েকে দেওয়াই তো বিপদ। পাশ থেকে আর একটি মহিলা কথা বললেন, এই বাড়িতে নতুন আমদানি, এর আগে তাকে দেখেনি মুখ্যদা। তুমিও যেমন দিদি, আর অমনি গলা থেকে খুলেই গেল। যা বোঝাচ্ছে, তোমরা সরল মানুষ তাই বুঝছ। আমার মিলি সোনার ক্লিপ হারিয়েছিল পার্কে, গিয়ে মালিকে আচ্ছা করে ধমক লাগালাম। প্রথমে কিছুতেই স্বীকার করে না, কোথায় পড়ে গেছে। পুলিশের ভয় দেখাতে তখন চুপ। 2 দিন পরে সোনার ক্লিপ বাড়িতে পৌঁছে দিয়ে গেল। মুখ্যদার সামনে কালো আস্তরণ নেমে এলো। সামনে একরাশ কঠিন মুখের সার, কানের পাশে হাজারো মৌমাছির অশ্রান্ত গুঞ্জন। একটি কথাও না বলে পা টিপে টিপে বাইরে চলে এলো। কিভাবে আঁকা বাঁকা পথ ধরে স্কুল বাড়ির দরজায় মুখ্যদা এসে পৌঁছল তার নিজেরই খেয়াল নেই। অল্পে ছাড়বে না বিবির মা, এই নিয়ে রসাতল করবে। স্কুল বাড়ির মধ্যে ঢুকে মুখ্যদা চোখ কুঁচকে এদিক ওদিক দেখল, যদি কোথাও চিকচিক করে ওঠে কিছু। হার নয়, যেন হারানো সম্মানী মুখ্যদা খুঁজে বেড়াচ্ছে। অনেকক্ষণ ধরে খুঁজল, মাঠ, দালান, সিঁড়ি। ক্লাসরুমের দরজা বন্ধ হয়ে গেছে, নয়তো সেখানেও চোখ বোলাত। সারাটা রাত মুখ্যদা ছটফট করল, নিজের মনকে বোঝালো অনেক করে। হার হারানোর জন্য মুখ্যদা কেন দায়ী হবে? গয়নাগাটি দিয়ে সাজিয়ে মেয়েদের স্কুলে পাঠানোই বা কেন? কিন্তু বৃথা। বুকের মাঝখানে কাঁটা, এই পাশ ওপাশ করতে গেলেই প্রাণান্তকর যন্ত্রণা। খুব ভোরে মুখ্যদা বিছানা ছেড়ে উঠে পড়ল। সারা রাত 1 মিনিটের জন্য চোখ বন্ধ করেনি। ক্লান্তিতে দেহ ভেঙে পড়েছে। মুখে চোখে জল ছিটিয়ে মুখ্যদা স্কুল বাড়িতে গিয়ে ঢুকল। ক্লাসের দরজা খোলা।
একটু পরেই ঝাড়ুদার ঝাড় দিতে আসবে। মুখোদা একটা একটা করে সমস্ত ক্লাস ঘুরল। এখানে ওখানে লটিংয়ের টুকরো, কাগজে মোড়া আমলকি, এক কোণে মেয়েদের মাথা রিবনের কিছুটা। হাঁটুতে হাত দিয়ে মুখোদা সিঁড়িতে বসে পড়ল। আজ বিবিদের বাড়িতে যাওয়াই মুশকিল, গালাগালিতে কান পাতা দায় হবে। বিবির বাবা হয়তো নিজেই মেয়েকে স্কুলে নিয়ে আসবেন, সোজা ঢুকবেন সেক্রেটারির ঘরে, তারপর মুখোদার ডাক পড়বে। গাফিলতি বই কি, 100 বার গাফিলতি। কড়া মেজাজি সেক্রেটারি কোনো কৈফিয়তই শুনবেন না, জবাব হয়ে যাবে মুখোদার। স্কুল ছাড়তে হবে মুখোদাকে, সে দুঃখ তো রয়েছে, তার উপর এমন একটা বদনাম নিয়ে যেতে হবে। এই চিন্তাই তাকে পাগল করে তুলল। চোখ মুছে নেমে আসবার মুখে মুখোদা থমকে দাঁড়িয়ে পড়ল। ঠিক সিঁড়ির চাতালের পাশে হাড়ের টুকরো সকালের আলোয় চিকচিক করছে। ঝাঁপিয়ে পড়ে মুখোদা তুলে নিল। 1 ভরির হাড়, হালকা প্যাটার্ন, এমন কিছু দামি নয়, কিন্তু হাড় তো নয়, যেন উদয় নাগ। এর ছোবলে সারা শরীর মুখোদার নীল হয়ে গিয়েছিল। মুখোদা আঁচলে বেশ ভালো করে গিঁট দিয়ে নিল, কোনো রকমে যেন ফসকে গিয়ে অদৃশ্য না হয়ে যায়। হাড়টা সোজা ছুঁড়ে দেবে বিবির মায়ের নাকের সামনে। মানুষকে এমনি সন্দেহ করলেই হলো, অসাবধানী মেয়ে কোথায় ফেলে আসবে হাড়, আর দোষ হবে মুখোদার। হায় রে, তবু যদি আগেকার দিনের মতো 5 ভরির বিছে হার হতো, কিংবা ভারী ওজনের মপচেন, সোনা চিকচিক, এই তো চেহারা হারের। এটা চোখের আড়াল হতেই এত তর্জন। মুখোদা বেরিয়ে পড়ল। ভোরে উঠে রান্না সেরে নেয়, তারপর দুমুঠো মুখে দিয়ে মেয়েদের বাড়ির দিকে পা চালায়। কিন্তু আজ আর অপেক্ষা করতে মন সরল না। কি জানি, ভোর ভোর বিবির বাপ যদি সেক্রেটারির বাড়ি গিয়েই হাজির হন। 1 ভরি সোনার জিনিসের শোক কি কম নাকি? মুখোদার মতন বিবির মাও হয়তো সারাটা রাত এপাশ ওপাশ করেছেন, ঘুম আসেনি চোখে। স্পষ্ট করে মুখোদা আজ বলবে, কত বছর ধরে মেয়েদের নিয়ে আনাগোনা করেছে, কোনোদিন কারুর গা থেকে একটু রাংটাও খোয়া যায়নি। একটু উঁচু সুরে কোনোদিন মুখোদাকে কথা শোনাতে পারেনি কেউ। বিবিদের বাড়ির কাজ বরাবর এসে মুখোদা আঁচলটা টিপে টিপে দেখল, না ঠিক আছে, কোনো রকমে হাড়ছড়া ফেলে দিয়ে আসতে পারলে যেন বাঁচে মুখোদা, স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু 1 পা এগিয়ে কথাটা মুখোদার মনে হলো, আগে হলে এমন একটা কথা মনেও আসতো না। কিন্তু দিনকাল বদলেছে, মানুষজনও। আধা শহরে লোটনপুর, আজ পুরো শহর। সবুজ মাঠের বুক চিরে নির্মম পিচের সড়ক, আম জাম জামরুল বন মুছে ফেলে কলকারখানার পত্তন হয়েছে। ঢেউ টিনের শেড আর কালো কালো বিরাট চিমনি, নীল আকাশের বুকে অনবরত কালি চিরোচ্ছে। সেই সঙ্গে মানুষের মনও কালো করে তুলেছে সন্দেহের বিষয়। যে অপবাদ মুখোদা এড়াবার চেষ্টা করছে, এ হার নিয়ে হাজির হলে সেই অপবাদের বোঝা কি কোনো দিনই সে নামাতে পারবে ঘাট থেকে? হাজার মুছলেও বদনামের পাক মুছে ফেলতে পারবে না। সবাই বুঝবে আগের দিন ধমক খেয়ে প্যাঁটরা থেকে মুখোদা হাড়ছড়া বের করে এনেছে। পুলিশের ভয়, চাকরি যাবার ভয়, বামাল শুদ্ধ পৌঁছে দিচ্ছে বাড়ি বয়ে। সত্যি কথাটা কেউ শুনতে চাইবে না, বিশ্বাসও করবে না। সেদিনে সেই পার্কের মালির সঙ্গে আজকের মুখোদার কোনো প্রভেদ থাকবে না। আঁচলের গিট খুলে মুখোদা হাড়ছড়া নিজের মুঠোর মধ্যে নিল। সমস্ত শরীর থরথর করে কাঁপছে, হাতের মুঠো। ভয় হলো মুখোদার, কি জানি ছিটকে যদি আবার পড়ে যায় হাড়ছড়া, পথের পাশের নালার মধ্যে নিখোঁজ হয় যদি। ক্ষতি কি? তাহলে তো ভালোই হয়। আজকের অবিশ্বাসী মানুষের কাছে গিয়ে আর তাকে দাঁড়াতে হয় না, নিচের সাফাই গাইতে হয় না। এই যুগের কোষ্ঠী পাথরে আগের যুগের এক মনকে ঘষে ঘষে পরীক্ষা করবার প্রয়োজনই হয় না। কিন্তু তা কি পারবে মুখোদা?
ওর এতদিনের তিল তিল করে গড়ে তোলা সুনাম এই স্বল্প নির্ভর অলংকারের গায়ে কিছুতেই নিশ্চিহ্ন হতে দেবে না। মুঠোর মধ্যে হার নয়, যেন আগের দিনের বিশ্বাস আর কর্তব্য জ্ঞানী মুখুদা বয়ে নিয়ে চলেছে। ওর অপবাদ স্খালনের চেষ্টা নয়, আজকের দিনে সন্দেহজীর্ণ মানুষের মনকে যাচাই করবার প্রয়াস। সমস্ত দ্বিধাদ্বন্দ্ব মুখুদা কাটিয়ে উঠল। শেষ হলো আজকের গল্প, শ্রী হরিনারায়ণ চট্টোপাধ্যায় লেখা গল্প দ্বিধা। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগছে আমার পাঠ এবং পরিবেশনা? এই চ্যানেলে যারা আমার গল্প পাঠ শুনছেন তাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত আমাকে লিখে জানান। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব খুব ভালো থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।